করেছেন এবং এইটা নাকি আসিফ মাহমুদ জানে না। এরপরে দেশের মানুষ সমালোচনা করলো, প্রতিবাদ করলো। আসিফ মাহমুদ বাধ্য হয়ে বাবার ঘটনায় লজ্জা পেয়ে ক্ষমা চাইল। আমরা এইটা বুঝলাম যে আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে, আসিফ মাহমুদের অগোচরে আসিফ মাহমুদের বাবা কি অন্যায় বিচরণ করে এবং কি অন্যায় সুবিধাগুলো নিয়ে থাকে। আজকে ভিডিওটার উদ্দেশ্য হলো এই ধরনের লেনদেন, এই ধরনের সুবিধা গ্রহণ ক্ষমতায় থেকে নেওয়া, এটা একটা অন্যায় বলে বিবেচিত হয়। সেই জায়গায় ডক্টর ইউনূস রাষ্ট্রের প্রধান নির্বাহীর জায়গায় আছেন। সেই জায়গায় বসে উনি ওনার কোম্পানির 666 কোটি টাকা কর মাফ করেছেন। এই যে দায়িত্বে থাকা অবস্থায় নিজের কর নিজেই মাফ করা, এইটা নৈতিকতা বিবর্জিত কাজ কিনা। এরপরে আদম ব্যবসা, ম্যান পাওয়ার বিজনেস, যেটাকে দালালিও বলি অনেকে, সেই আদম ব্যবসার ম্যান পাওয়ার লাইসেন্সের গ্রামীণের লাইসেন্স নিয়ে দিলেন উনি। এরপরে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিলেন। গ্রামীণ ফোনের মোবাইল ওয়ালেট, বিকাশের মতো, রকেট নগদের মতো লেনদেনের জন্য অনুমোদন নিলেন। এইরকম অনেকগুলো সুবিধা তিনি নিলেন। গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে নিয়ে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন। আমার প্রশ্ন, আসিফ মাহমুদ ক্ষমা চাইল লজ্জা পেয়ে, ডক্টর ইউনূস কি লজ্জা পাচ্ছেন না তার এই অন্যায় সুবিধা গ্রহণগুলোর কারণে? আমি আজকে এই প্রশ্নগুলো করছি। শুধু এগুলোতেই সীমাবদ্ধ না। রাজনীতিতে সবচেয়ে খারাপ জিনিস হলো, আপনি আগে যেরকম ছিলেন, আপনি ক্ষমতা পাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন বেড়ে যাবে, প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব যোগাযোগ করবে এবং রাজনৈতিক জায়গা থেকে আপনি সেটা নিউট্রাল থেকে নেপোটিজম করবেন না। ডক্টর ইউনূস তার নিজ এলাকায় 60 জন থেকে 8 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এবং নিজ বিভাগ থেকে 14 জন 13 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। আমার প্রশ্ন, এই যে একই এলাকা থেকে সব নেতৃত্ব বাছাই করলেন, এই বাছাই করার বিষয়ে এই যে সারা দেশে নেতৃত্বের ডিসেন্ট্রালাইজ হলো না, যার ফলে সম্পদের বন্টন ঠিক মতো হবে না, যার ফলে ক্ষমতার বন্টন ঠিক মতো হবে না, যার ফলে বিভিন্ন অঞ্চল যেখানে প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে না সেখানে নতুন নতুন প্রজেক্ট এবং প্রকল্প হবে না, যার ফলে অসম উন্নয়ন হবে। এক অঞ্চলের মানুষ বেশি সম্পদ পাবে, এক অঞ্চলের মানুষ কম সম্পদ পাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আসিফ মাহমুদ উপদেষ্টা, সে সামনে নির্বাচন করতে চায়, উপদেষ্টা পদে থেকেই হয়তোবা অথবা পদত্যাগ করে, কিন্তু এই সময়টা সে ব্যাপক প্রিভিলেজ নিচ্ছে, সুবিধা নিচ্ছে, যেমন নিয়োগ বাণিজ্য করা, অবৈধ প্রশাসক নিয়োগ দেওয়া, তার পিএসকে দিয়ে ওয়াসায় নিয়োগ দেওয়ার মতো অবৈধ ঘটনা, এরকম অনেক অপকর্ম বের হয়ে আসছে এবং সে তার বাবাকে দিয়ে তার নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা করছে। নির্বাচনী প্রচারণা করতে গিয়ে যেহেতু বিএনপি, জামাত বা অপরাপর রাজনৈতিক দলের লোকগুলোকে পাচ্ছে না, তাই সে সঙ্গী করে নিচ্ছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে সাথে করে নিয়ে শক্তি বৃদ্ধি করছে, শক্তি প্রদর্শন করছে এবং যারা কিনা এতদিন মজলুম ছিল সে সকল মজলুম ব্যক্তির বিরুদ্ধে রাজনীতি করছে। এই সেম কাজটা মাহফুজের বাবা করছে। মাহফুজ আলমের বাবা তার পরিবারের মানুষগুলোকে সাথে করে নিয়েছে, শুধু এটুকু না, যত আওয়ামী লীগ আছে সবাইকে সাথে করে নিয়ে মাহফুজ আলমের জন্য রাজনৈতিক পথ তৈরি করছে। এবং অদ্ভুত হলো যে গত কিছুদিন আগে মাহফুজ আলমের বাবা মারধরের শিকার হয়। কেন মারধরের শিকার হয়? তিনি একজন আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগ নেতাকে আশ্রয় দিয়েছেন এবং তাকে পুনর্বাসন করছিলেন। তাদের গাড়িতে তাকে পাওয়া গেছে। শুধু তাই না, আসিফ মাহমুদের এলাকায় আসিফ মাহমুদের বাবার যে চান্ডা পান্ডাগুলো ঘুরে বেড়ায়, তাদের গাড়িতে আওয়ামী লীগ নেতারা একসঙ্গে ওঠে, ঘোরে, বসে। এই হলো যখন সামগ্রিক অবস্থা। এগুলোকে আমরা কি বলছি? অন্যায়, দুর্নীতি, দুর্বৃত্তায়ন বলছি, ক্ষমতার অপব্যবহার। বাংলাদেশের ইতিহাসে কখনো এমন দেখেছেন কোন তত্ত্বাবধায়ক সরকার যারা নির্বাচন আয়োজক হিসেবে আছে তারা নিজেরাই নির্বাচন করে? এইখানে কিছু ছাত্র উপদেষ্টা সকল ধরনের সুবিধা নিয়ে অন্যায় সম্পদের মালিক হয়ে তারা আজকে নির্বাচন করার স্বপ্নও দেখছে। তারা এখন ক্ষমতাকে এনজয় করছে, তারা সামনেও ক্ষমতাকে এনজয় করতে চায় এবং তারা এমন কিছু কাজ করছে, তারা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে পুনর্বাসন করছে। আসিফ নজরুল স্যার একটা কথা বলেছিলেন
উনি বলেছিলেন, মুখ ফসকেই বলে ফেলেছিলেন যে এই উপদেষ্টাদের অনেকে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। তাই তো আমার প্রশ্ন হলো, আপনারা সবকিছু ওয়েবসাইটে দেখান, ডক্টর ইউনূস স্যার খুব সুন্দর করে বলে ওয়েবসাইটে দেখান, হ্যাঁ ওয়েবসাইটে দেখান। এই যে বলেন আপনারা যে রাজনৈতিক দলরা কি কি মন্তব্য দিচ্ছে ওয়েবসাইটে দেখাবেন, আপনি কি নিজে মন্তব্য দিয়েছেন ওইটা ওয়েবসাইটে দেখান। এরপরে আপনার উপদেষ্টারা কি মন্তব্য করেছে আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে ওইটাও ওয়েবসাইটে দেখান। কোন কোন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না এই বিষয়ে ওয়েবসাইটে করছেন না কেন? লজ্জা পাচ্ছেন? আজকে সবকিছু ওয়েবসাইটে দেখানোর বিষয়ে ডক্টর ইউনূস এই সরকারের থেকে কি কি বড় বড় স্বার্থ হাসিল করেছেন, প্রত্যেকটা স্বার্থ কয়েকশো কোটি টাকার এক একটা প্রজেক্ট, উনি অল্প স্বল্প খাননি। 666 কোটি টাকার কর মওকুফ, একটা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন, ম্যান পাওয়ার লাইসেন্সের অনুমোদন, মোবাইল ওয়ালেটের অনুমোদন, এই যে সামগ্রিক এই ব্যবস্থাপনা আঞ্জাম, এই সবকিছু শত শত কোটি না হাজার হাজার কোটি টাকার অনুমোদন। সরকারের সর্বোচ্চ নির্বাহী জায়গায় থেকে এই ধরনের সুবিধা গ্রহণ অন্যায়ের পর্যায়ে পড়ে কিনা, এবং আসিফ মাহমুদ তো ক্ষমা চেয়েছে তার অপকর্মের জন্য। অপকর্ম করার পরে ক্ষমা চায় আসলে শেষ হয় না, তাকে সেখান থেকে সরে যেতে হয়, সেই সরানোর ব্যবস্থাও করা হয়নি। 3 কোটি টাকার একটা লেনদেন সচিব আমলা ডিসি নিয়োগে ফাঁস হয়েছিল সচিবালয়ে, সেই বিষয়ে 7 দিনের একটা তদন্ত কমিটি করে দিয়েছিল ডক্টর ইউনূস। আপনাদেরকে আজকে প্রশ্ন করব, সেই 7 দিনের তদন্ত কমিটি আজও কি ফাঁস হয়েছে? তাহলে কিভাবে চালাচ্ছেন, কেমন করে চালাচ্ছেন? একদিকে বেকারত্ব বাড়ছে, ক্ষুধাদারিদ্র বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, আরেকদিকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে সবজির দাম বেশি। এইভাবে নকল উন্নয়ন দেখিয়ে, নকল সুবিধা দেখিয়ে, এই যে বলছে তিস্তা বাঁধ হবে, এই যে ফারাক্কা বাঁধ হবে, ঢাকা চট্টগ্রাম হলো বিদ্যুৎ ট্রেন হবে, এরকম কিছু যেগুলো হবে না, যেমন তিস্তা মহাপ্রকল্প। এই মহাপ্রকল্পটা আসলে চীনের সাথে কোনো আলোচনাই হয়নি যে চীনের সাথে এটা করবে কিনা, বরঞ্চ ডক্টর ইউনূস স্যারের একজন উপদেষ্টা বলছে কি যে ভারতের সহযোগিতা ছাড়া তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন সম্ভব না। এখন বলেন ভারতের সহযোগিতায় চীনের অর্থায়নে তিস্তা মহাপ্রকল্প করতে হবে। আমাদের তো আমরা রাজনীতি বুঝি না, আমাদের মধ্যে কোনো বুঝ নাই যে এইটা কতটুকু সম্ভব অথবা অসম্ভব। এই সামগ্রিক একটা পরিস্থিতি তুলে ধরলাম যে একটা দেশের সরকার প্রধানের জায়গায় থেকে কি কি অনৈতিক সুবিধা নিয়েছেন তা দেখিয়ে দিলাম। এই জায়গায় অন্যান্য উপদেষ্টারা এই একইভাবে কতটুকু অনৈতিক সুবিধা নিয়েছে তার একদিন বের হবে, বিচার তো হবে। কিন্তু এই যে হামিদ সাহেব দেশ থেকে চলে গেল, কে তাকে বের করে দিয়েছে? 2 ছুতো কর্মচারীকে বহিষ্কার করা হয়েছে এর সঙ্গে জড়িত থাকার। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ইন্টারপোল জারি করে ওনাকে ধরে নিয়ে আসবেন। আরাফ খানের মতো একটা ছুতো সন্ত্রাসী, তাকে ইন্টারপোল দিয়ে বাংলাদেশে ধরে আনতে পারছে না, আর হামিদ সাহেব তাকে ইন্টারপোল দিয়ে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা ধরে নিয়ে আসবে। আমাদের কাছে খবর আছে এই হামিদ সাহেব যাওয়ার বিষয়ে ডক্টর ইউনূসকে অবগত করা হয়েছে এবং তিনি অনুমোদন দিয়েছেন। এরপরে গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বয় করার দায়িত্ব দিয়েছে, তারা সমন্বয় করে এখানে তাকে বের করে দিয়েছেন। তাহলে নিজেরাই আওয়ামী লীগকে একটা একটা করে সেফ এক্সিট দিয়ে নিজেরাই প্রোগ্রাম আয়োজন করছে কৃত্রিমভাবে। সেই প্রোগ্রামে সিটি কর্পোরেশন পানি ছিটাচ্ছে, ঠান্ডা করছে পরিবেশ, এখানে পানি খাওয়াচ্ছে ওয়াসা। আর এইদিকে যখন আম জনতা দলের সদস্যরা যমুনার সামনে একদিকে প্রোগ্রাম করার চেষ্টা করেছে, সেখানে হামলা করা হয়েছে, মারপিট করা হয়েছে, একজন নারী সহযোদ্ধাকে আটক করা হয়েছিল গতকালকে। আর অন্যদিকে আবার গণ অধিকার নুরুল হক নূরের যে দল, তাদের দলকে বাধা প্রদান করা হলো, হামলা করা হলো, একটা বিধিকিচ্ছি অবস্থা। কোথাও নিজেরাই আওয়ামী লীগকে বিদেশে পাঠিয়ে দিলেন, আবার নিজেরাই প্রোগ্রাম করছেন, রাস্তাঘাট বন্ধ করে মানুষকে কষ্ট দিচ্ছেন। মাত্র 20-25 জন মানুষ পুলিশ
মিলিয়ে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে, ব্লকেড দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনাদের দাবিটা আসলে কার বিরুদ্ধে? এই সময়ে অপরাধটা কে করেছে? ডক্টর ইউনূস অপরাধ করেছে, নাকি এই যে রাজনৈতিক দলগুলো অপরাধ করেছে? আমরা তো বলি নাই হামিদকে বের করে দাও, আমরা তো চাই তাকে গ্রেপ্তার করা হোক, আমরা তো চাই আজকেই স্পিকার শিরিন শারমিনকে গ্রেপ্তার করা হোক, দেশে আছে, গ্রেপ্তার করুক না। 2 হত্যা মামলার আসামি সে এবং তার স্বামী, গ্রেপ্তার তো করবে না, নিজেরা গ্রেপ্তার করবে না, নিজেরা বের করে দেবে, আবার নিজেরাই নকল নাটক মঞ্চায়ন করবে আর আমাদেরকে দিবে দায়। আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করিনি, আমাদের দলে আওয়ামী লীগকে জায়গা দেইনি, আওয়ামী লীগের সাথে ওঠা বসা করিনি। আমরা প্রত্যেকটা সময় বলে আসছি যে গণহত্যায় অভিযুক্ত এই মানুষগুলো রাজনীতি করার সুযোগ কতটুকু আছে আমাদেরকে বিবেচনা করতে হবে। যারা 15 বছর ভোটাধিকার হরণ করেছে তাদেরকে আমরা 15টা বছর অন্তত ভোট থেকে বঞ্চিত রাখতে পারবো না, এই বিচারটুকু করতে পারবো না? এটা হলো আমাদের কথা। কিন্তু যা হচ্ছে এদেশের মানুষ দেখছে, এবং আজকে আমি বললাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই অন্যায় সুবিধাগুলো নেওয়ার ফলে দেখেন তাকে ক্ষমা চাইতে হলো দেশের মানুষ। কিন্তু এদেশের মানুষও অনেক অদ্ভুত, তারা মায়ায় আটকে গেছে। মায়ায় আটকে গিয়ে ডক্টর ইউনূসের দুর্নীতি চোখে পড়ছে না, এবং উনি হয়ে গেছেন সেই পোস্ট ট্রুথ, সেই সত্যোত্তর ব্যক্তি। পোস্ট ট্রুথ হলো এমন একটা শব্দ 2022 সালে আমি ব্যাখ্যা করেছিলাম, এটা বাংলাদেশে এর আগে কেউ ব্যাখ্যা করেছে কিনা আমার জানা নাই, যে একজন ব্যক্তি সত্যের চেয়েও শক্তিশালী হয়ে যায়। অর্থাৎ যত সত্য তথ্য আপনি দিবেন তার সামনে রাখলে সেই সত্য তথ্যগুলো মিথ্যা হয়ে যাবে, আর ওই ব্যক্তি যে মিথ্যাটা বলবে ওইটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটা হলো পোস্ট ট্রুথ বা সত্যোত্তর, অথবা সত্যের চেয়েও শক্তিশালী কোনো সত্তা। ডক্টর ইউনূস সত্যের চেয়েও শক্তিশালী সেই সত্তা, যেই সত্তা দুর্নীতি করলে, লুটপাট করলে বাংলাদেশের মানুষ মাইন্ড করে না, এবং এটা তুলে ধরলে আমাদেরকে দালাল বলে। এইরকম একটা স্টেজে ডক্টর ইউনূস পৌঁছে গেছেন। তাদের উদ্দেশ্যে আজকে বলি, 2জন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। তারা বলেছিল এই মানুষগুলো খারাপ, আমরা গিয়ে আমাদেরকে মানুষ করে পাঠান, আমরা গিয়ে এই দুনিয়াতে আপনার খিলাফত হুকুমত এস্টাবলিশ করবো, আমরা আর খারাপ হব না। 2জনকে পাঠিয়ে দিয়েছেন। সামনে একটা নারী পড়েছে, সেই নারীর প্ররোচনায় 2জনই আপনার হলো পথভ্রষ্ট হয়ে গেছে। ওই নারীকে পাওয়ার জন্য 2জন যুদ্ধ শুরু করে দিছে, একে অপরকে মারপিট করে হত্যা করার অবস্থা। এরপরে ওই নারীকে ধর্ষণ করলো, সঙ্গম করলো। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে তোমরা একই কাজটাই করলা, তাদেরকে পাহাড়ে উল্টা দিক করে ঝুলায় রাখলো। আজকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কাউকে ফেরেশতা ভাবার সুযোগ আছে কিনা আপনাদের বিবেচনা করার অনুরোধ করব, যে আসলেই ফেরেশতা সুলভ যারা আসছে তারা ক্ষমতার লোভ করছে কিনা, তারা এই যে বাংলাদেশের নাগরিকদেরকে ভোটাধিকার বঞ্চিত করার জন্য একটা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র করছে। আমাদের এই লড়াইটা নিরন্তরভাবে ভোটাধিকারের জন্য ছিল। নিজেরা ক্ষমতা পাওয়ার বিষয় কোনো ছিল না, নিজেরা লোভ ছিল না, কোনো পদে যাওয়ার লোভ ছিল না। আমরা বারবার বলছি, এখনো বলছি, সামনেও বলছি, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে দিতে হবে। জনগণের নির্বাচিত ব্যক্তিরা সংসদে যাবে। আমার ভালো লাগলো তাই অমুককে চট্টগ্রাম থেকে, কুমিল্লা থেকে নিয়ে এসে আমি উপদেষ্টা বানালাম, এই ভাল লাগে কোটাই লোকেরা বাংলাদেশের নেতৃত্ব দেবে না। বাংলাদেশের নেতৃত্ব দেবে জনগণের ভোটে নির্বাচিত খারাপ মানুষগুলোই। তাদের হাতে বাংলাদেশ নিরাপদ। আজকে একটা সংসদ থাকলে করিডোর দেওয়ার মতো সাহস করতো না, কারণ একটা সংসদের সকল মানুষ একসঙ্গে বিক্রি হতো না। কিছু মানুষ অন্তত বলতো করিডোর আমরা দেব না। বলছে জাতিসংঘের ওই যে গাড়িতে করে নাকি সেনাবাহিনীর জন্য দুধ আসছে না মুত আসছে নাকি অস্ত্র আসছে, ওইটা খুলে কেউ দেখাতে পারবে? রামপুরা ব্রিজের উপরে 20 থেকে 25 জন মানুষ রাস্তা বন্ধ করে আছে, কিছু পুলিশ আছে, এই মিলিয়ে আন্দোলন চলতেছে। এই রামপুরা ব্রিজের রাস্তা পুরাটা বন্ধ করে দিয়েছে। হাজার হাজার গাড়ি পিছনে, এই পাশে গাড়ি এই পাশে গাড়ি। আফতাবনগরের ভিতরে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত জ্যাম হয়ে গেছে। ওইদিকে পুলিশ প্লাজার দিক থেকে ঢুকতে পারছে না, কোনো দিক থেকে, বনশ্রী দিক থেকে বন্ধ, সব দিক থেকে বন্ধ।
মাত্র 20-25 জন মানুষ আন্দোলন করছে, হাজার হাজার গাড়ি, লক্ষাধিক মানুষ পেরেশানির মধ্যে পড়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটছে। আমি আসলে দাঁড়ায় দেখার চেষ্টা করলাম যে কি হয় একজন মানে দর্শক হিসেবে। আমি এই আন্দোলন কেন্দ্রিক বিষয়ে বিবেচনা করেই এই মুহূর্তে সাতক্ষীরা থেকে ঢাকায় এসে নামলাম। তো মানুষের অবজারভেশন, এই যে 20-25 জন মানুষ এখানে দাঁড়ায় আছে, পাশে পুলিশ প্রোটোকল দিচ্ছে, পুরা রামপুরা এলাকা, বাড্ডা এলাকা, বনশ্রী এলাকা ক্লোজ করে রাখছে। মানুষ পারলে হলো তাদেরকে চিবায় খায়, এটুকু ঘৃণা এবং ক্ষোভ জ্ঞাপন করছে যে একটা দাবিকে কেন্দ্র করে দেশের নাগরিকদেরকে কষ্ট দেওয়া। এর চেয়ে তো তারা ডক্টর ইউনূসের বাড়ির লাইন পানি খুলে দেখ, পানির লাইন খুলে দেখ, বিদ্যুতের লাইন খুলে দেখ, তাই না? জনগণকে কষ্ট দেওয়ার চেয়ে যার হাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষমতা রয়েছে সে নিষিদ্ধ করছে না, যার হাতে ক্ষমতাটা দেওয়া আছে, ক্ষমতার আমানত যার হাতে দেওয়া আছে সে নিষিদ্ধ করছে না, তাই না? তো তার বাড়ির পানির লাইন খুলবেন না, বিদ্যুতের লাইন খুলবেন না, তাকে কষ্ট না দিয়ে ঠিক জনগণকে এইভাবে চিপায়া রস বের করা, মানুষদেরকে, নাগরিকদেরকে কষ্ট দেওয়া, এটা কতটুকু যৌক্তিক? এটা আমি তো প্রায় 1 ঘন্টা হাঁটলাম, তো হেঁটে 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 তারপরে বাসার সামনে এসে রিক্সায় উঠে এইটুকু আবার বাসায় আসলাম। এটা আমার অনুভূতি। আমি জানি না এটা অন্য যারা কষ্ট পাচ্ছে তাদেরও অনুভূতিকে মানে কিনা। আজকে আমার এই আলোচনা শুরু করার কারণ হলো যে হামিদ সাহেব বিদেশে গেছে, সেই বিদেশে যাওয়া নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠছে। এই বিদেশে যাওয়া নিয়ে যাকে বহিষ্কার করা হয়েছে, যাকে শাস্তি দেওয়া হয়েছে, সে একবারে সুচ্চ সরকারি কর্মচারী। সুচ্চ কর্মচারী মানে সবচেয়ে নিম্নমানের কর্মচারী, যার কোনো নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা কিছু নাই, তাকে বহিষ্কার করা হয়েছে। অথচ এটার পরবর্তীতে আমরা জানতে পারলাম এটার আদেশ আসছে কই থেকে? ওই ডিজিএফআই হেড থেকে, ওই এনএসআই হেড থেকে, এসবির হেড থেকে, ওই জায়গাগুলো থেকে আদেশ আসছে। আচ্ছা, এবার এসবি, স্পেশাল ব্রাঞ্চ, এনএসআই এগুলো কার আওতাধীন? এগুলো প্রধান উপদেষ্টার আওতাধীন। আমার কথা হলো, এই বাংলাদেশের একবারে রাজনীতি বোঝে না এইরকম নাদান মূর্খ এইরকম ব্যক্তিও জানে যে এটা সরকারের সমন্বিত সিদ্ধান্ত ছাড়া হামিদ সাহেবকে দেশ থেকে বের করা হয়নি। সরকারের সিদ্ধান্ত, এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এটা বিশ্বাস করে যে সরকারের ইঙ্গিত ছাড়া, সরকারের প্রত্যক্ষ মদত ছাড়া এবং ইচ্ছা ছাড়া, নিয়ত ছাড়া হামিদ এখান থেকে দেশ থেকে যায়নি। ঠিক আছে, এটা সবাই তো বিশ্বাস করে, তাই না? তাহলে এটা যদি সবাই বিশ্বাস করে, তাহলে জনগণকে কষ্ট না দিয়ে ওই সকল উপদেষ্টা যারা কিনা এর সঙ্গে জড়িত তাদের বাসা অবরুদ্ধ করা হোক, তাদের বাসার পানির লাইন খুলে দেওয়া হোক, তাদের বাসার বিদ্যুতের লাইন খুলে দেওয়া হোক। নাকি মানুষ তো কষ্ট পাচ্ছে, যারা জড়িত তাদেরকে কষ্ট নিয়ে দিয়ে কাকে কষ্ট দেওয়া হলো? চাকরি থেকে বাদ দেওয়া হলো একবারে ক্ষুদ্রতম পুলিশ কর্মচারী, গোয়েন্দা সংস্থার কর্মচারী, অথচ আসছে হুকুম আসছে উপর থেকে। এই সেম ঘটনাটা ঘটছিল স্পিকার শিরিন শারমিনকে পাসপোর্ট দেওয়ার ইস্যুতে। স্পিকার শিরিন শারমিনকে পাসপোর্ট এবং তার হাজবেন্ডকে পাসপোর্ট দেওয়ার বিষয়ে পাসপোর্টের ডিজি সে নিজে আদেশ দিয়ে, ডিজির দপ্তর থেকে আদেশ দিয়ে শিরিনের বাড়িতে লোক পাঠাইছে, গিয়ে সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট করে নিয়ে আসছে, সব করে নিয়ে আসছে। ঠিক আছে, সেও তো দেশে আছে, তাকে গ্রেপ্তার করে না কেন? সে তো হত্যা মামলার আসামি, তাকে কেন গ্রেপ্তার করে না? পাসপোর্টের ডিজি রেফারেন্স দিয়ে এটা করাইলো, কিন্তু চাকরি হারাইলো কার জানেন? যে টাইপ করছিল সেই লোকটা চাকরি হারাইছে, মানে যে ডাটা যাচাই বাছাই করে ওই লোকটা কতটুকু জড়িত, তাই না? মানে উল্টা দিকে চলতেছে না। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে গতকালকে নাগরিক টিভির টকশোতে আমি এই কথাটা বলেছিলাম, আমার কথাটা ভালো করে শুনবেন আপনারা, যে ডক্টর ইউনূস কেন হামিদ সাহেবকে আপনার দেশের বাইরে যাওয়ার সুযোগ দিল? ডক্টর ইউনূস কেন এই সুযোগটা দিল? আমার প্রশ্ন,
এটা আপনাদের কাছে কি কোনো উত্তর আছে যে ডক্টর ইউনূস কেন হামিদ সাহেবকে, এটা ডক্টর ইউনূস জড়িত উপদেষ্টারা সমন্বিতভাবে একটা প্যাকেজ ডিসিশন নিছে, তারা তাকে বাইর করে দিবে, কিন্তু কেন এই সিদ্ধান্ত নিল আজকে সেই কথাগুলো বলবো। এই বাংলাদেশ না, শুধু সারা বিশ্বব্যাপী যারা সরকারের প্রধান থাকে, ক্ষমতা সর্বোচ্চ শিখরে থাকে, আলটিমেটলি রাষ্ট্রের ইকোসিস্টেম তাদেরকে গায়ে আঁচড় দেয় না। মানে ধরেন যে গণহত্যা করছে তার মুখ বরাবর চাবার দেওয়া একটা হলো দায়িত্ব নাকি? এটাই তো কথা। এটাই যদি হয় বাস্তবতা, যে 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 গণহত্যা করছে তার মুখ বরাবর একটা থাপ্পড় যদি দেশের মানুষ মারতে পারে, তাহলে দেশের মানুষ কিছুটা রাগ ক্ষোভ কমবে। আচ্ছা, এই যে সাপোর্টটা দেওয়া, এটা দিতে দেয় না কেন? আজকে মানে ডক্টর ইউনূসের সরকার হামিদকে শুধুমাত্র এই জন্যই তাকে নিরাপদে বের করে দিছে যে সে যত অপরাধী হোক, সে এক সময়ের প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রের প্রধান ছিল, এই জন্য তাকে নিরাপদে বের করে দিতে হবে। ডক্টর ইউনূস এই ডিসিশন নিছে, এবং ডক্টর ইউনূস এই ডিসিশন কেন নিল সেই কারণটাও আপনাকে বলতেছি। ডক্টর ইউনূস করছে কি আসলে? ডক্টর ইউনূস গ্রামীণের এই যে বিকাশে যেরকম ওয়ালেট সিস্টেম, ই মানি, এটার অনুমোদন নিচ্ছে, ঠিক আছে। ডক্টর ইউনূস আরো কি করেছে? ডক্টর ইউনূস 666 কোটি টাকার কর মাপ নিচ্ছে। হ্যাঁ, ডক্টর ইউনূস আর কি করছে? আদম ব্যবসায়ী, এই যে মানুষ পাঠানো দালালি করা, সেই ব্যবসার কোম্পানির অনুমোদন নিয়ে দিছে গ্রামীণ কোম্পানিকে, তারা ম্যান পাওয়ার আদম ব্যবসা করবে। ডক্টর ইউনূস আরো কি করছে? গ্রামীণ ব্যাংকে এদেশের মানুষের মালিকানা ছিল 35% ছিল, সেটা কাইটা দেশের মানুষের মালিকানা করছে হলো 10%, অর্থাৎ সরকারের মালিকানা 10% করছে। আরো কি কি সুবিধা নিছে? গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিছে। এই যে এতগুলো সুবিধা নিছে, নিজের মামলাগুলো বাতিল করাইছে। আমরা গণ অভ্যুত্থানের অংশ হয়েও আমাদের মামলাগুলো বাতিল হয়নি এখনো, বুঝতে পেরেছেন? এই যে ডক্টর ইউনূস এতগুলো সুবিধা নিচ্ছে, আজকে আমি বলবো যে আসিফ মাহমুদের বাপে একটা ঠিকাদারি লাইসেন্স নিছে, সিম্পলি, তাই না? আসিফ মাহমুদের বাপে ঠিকাদারি লাইসেন্স নিছে, এটা রাষ্ট্রের নাগরিকদের দৃষ্টিতে এটা একটা প্রতারণা, যে ক্ষমতাকে অপব্যবহার করে, এটা প্রতারণা। এবং এই জন্য আসিফ মাহমুদ ক্ষমা চাইছে নাকি? বাপের ভূমিকার জন্য ক্ষমা চাইছে। বাপ কি ভূমিকা করছে? বাপে তার দপ্তরে ঢুইকা মানে ছেঁড়াবেড়া করে ফেলাইছে। আসিফ মাহমুদের দপ্তর তার বাপে চালায়, তাই না? এই জন্য আসিফ মাহমুদ ক্ষমা চাইছে ফাঁস হওয়ার পরে। এই যে উপদেষ্টা, এই যে প্রশাসক নিয়োগ জালিয়াতি, অনেকগুলো বিষয় ঘটনা ঘটাইছে, ক্ষমা চাইছে। আমার প্রশ্ন হলো, একটা ঠিকাদারি লাইসেন্সের জন্য যদি আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হয়, তাহলে ডক্টর ইউনূস ক্ষমতা সর্বোচ্চ জায়গায় থেকে 666 কোটি কর মাপ নিছে, একটা দায়িত্বশীল জায়গায় থেকে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিছে, সুবিধা নিছে, গ্রামীণের ই মানি ওয়ালেট সিস্টেমের অনুমোদন নিয়েছে, তারপরে ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছে। এতগুলো নেওয়ার পরেও ডক্টর ইউনূসের সামনে আমরা রাজনৈতিক কর্মীরা বসে অথবা সাংবাদিকরা বসে জিজ্ঞাসা করতে পারে কিনা যে আপনি কবে ক্ষমা চাইবেন? যদি আসিফ মাহমুদের বাপের ঠিকাদারি লাইসেন্স নেওয়াটা অপরাধ হয়, সেটা অপরাধ, দেশের মানুষ বলছে অপরাধ, সবাই মিলে বলছে যে এটা অন্যায়ভাবে ক্ষমতাকে অপব্যবহার করা হয়েছে, তাহলে ডক্টর ইউনূস ক্ষমতাকে অপব্যবহার করছে কিনা? গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব দিছে, এই জুলাই অভ্যুত্থানের আহতরা চিকিৎসা সেবা ঠিক মতো পায় নাই, বলেন নেপোটিজম করছে কিনা? চট্টগ্রাম থেকে আপনার হলো মানে 13-14 জন উপদেষ্টা নিয়োগ দিছে, 21 জন উপদেষ্টার মধ্যে 21 জন উপদেষ্টার মধ্যে আপনার হলো ওই সময় আমরা গুনছিলাম 13 জন, 31 জনের মধ্যে কতজন আমি জানি না এক্স্যাক্টলি সংখ্যা, কিন্তু 21 জনের মধ্যে 13 জন ছিল। এই যে 21 জনের মধ্যে 13 জন একটা বিভাগ থেকে, একটা জেলা থেকে 7 জন, এই যে রংপুর, পঞ্চগড়, বগুড়া, নাটোর, খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, ভোলা, এই যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, এই সকল অঞ্চল থেকে উপদেষ্টা কোথায়? এই যে ক্ষমতার ভারসাম্যহীনতা করলো, এই যে নেপোটিজম করলো, আত্মীয়করণ করলো, এই আত্মীয়করণের ফলে ক্ষতি হয় কি? এই আত্মীয়করণ করার ফলে ক্ষতি হয় কি? ধরেন কুমিল্লায় 3 জন উপদেষ্টা আছে, তাই না? এই 3 উপদেষ্টা কুমিল্লাকে কম্বল দিয়ে ঢাকা দিছে, শীতের সময় ঢাকা দিছে। আমার প্রশ্ন হলো, কুষ্টিয়ার মানুষের কম্বল কোথায়? অর্থাৎ যেখান থেকে উপদেষ্টা নিয়োগ হয় সেখানে ক্ষমতার একটা মানে প্রতিনিধিত্বের কারণে তাদের উন্নতি হয়, ডেভেলপমেন্ট হয়। এই যে উপদেষ্টা নিয়োগে শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলকে গুরুত্ব দিল,
এইটা একটা ক্রাইম না? এটা একটা ক্রাইম না? বলেন। এই সামগ্রিক বিষয়ে আমি আজকে বলছি 665 জন আওয়ামী লীগ নেতাকে, গুরুত্বপূর্ণ নেতা যারা আওয়ামী লীগ, এছাড়া অসংখ্য আওয়ামী লীগ জামিন নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। কেউ এনসিপি হয়ে গেছে, কেউ বিএনপি হয়েছে, কেউ জামাত হয়েছে, কেউ গণ অধিকার হয়েছে, হইয়া টোটো করে ঘুরে বেড়াইতেছে, আগের মতো আবার খবরদারি করতেছে। এই যে 665 জনকে জামিন দিছে, একবারে সরকারের ব্যবস্থাপনার মধ্যে বিচার বিভাগ, তাই না? বিচার বিভাগ তো এখন স্বাধীন না, সরকারের নিয়ন্ত্রণ মতোই চলে, আইন তো এখনো পরিবর্তন হয়নি, তাই না? তাহলে এই 665 জন জামিন দিল, কে দিছে এটা? তাহলে যে দিছে তার বাড়ির লাইনটা না খুইলা রাস্তা আটকায় সাধারণ মানুষকে কেন কষ্ট দেবে? আমার জিজ্ঞাসা, এটা জিজ্ঞাসা। এই যে সচিবালয়ে আওয়ামী লীগের দোসররা রয়েছে, তাদেরকে রাখছে সিদ্ধান্ত নিচ্ছে যারা, তাদের বাড়ির লাইন খুলবেন না, গ্যাস খুলবেন না, কারেন্ট খুলবেন না, সাধারণ মানুষের রাস্তা বন্ধ করবেন কেন? আমার এটা জিজ্ঞাসা। এই 24-এর গণ অভ্যুত্থানে আমাদেরকে অনেকে গালি দিতে পারে, ঠিক আছে, অনেকে গালি দিতে পারে, কিন্তু আমরা সাফারার, আমরা ক্ষতিগ্রস্ত। আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, ব্যবসা পাতি নষ্ট হয়েছে, 3 বার গুম হওয়ার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, যে পরিমাণ নির্যাতন করছে, রিমান্ডে যে যা যা কষ্ট দিচ্ছে, আমরা সাফারার। আমরা কোনো সময় আওয়ামী লীগকে ভালোবাসতে পারি? আরে ভাই, আমার যে ছোট একটা দল, আমরা কখনো ক্ষমতাকে বড় করার জন্য আওয়ামী লীগকে অন্তত ভর করিনি। আমাদের সাথে ঢুকতে চায়, আসতে চায়, আমরা নেইনি। আমি বলছি না, আসা যাবে না। শুধু তাই না, এই যে ডেস্টিনি কোম্পানি আম জনতা খুললো, ওই সময় তারা প্রস্তাব দিয়েছিল আমাদের সঙ্গে মিলে যাবে। আমরা বলছি না, আপনাদের চিন্তার সঙ্গে আমাদের মেলে না। আপনার কাছে অনেক টাকা থাকতে পারে, আমাদের মেলে না, আমরা আপনাদেরকে, এইটা আমাদের চিন্তা ও নীতি এবং আদর্শ। আমরা আওয়ামী লীগ শুধুমাত্র নিষিদ্ধ চাই না। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা নতুবা, যদুবা, কিন্তু, নতুবা, দাড়ি, কমা, ফুলস্টপা কিছু রাখতে চাই না। এক বাক্যে সকল রাজনৈতিক দল, রাজনৈতিক মত সবাই নিষিদ্ধ চাই, সবাই বলছে নিষিদ্ধ চাই। এই জায়গায় যার হাতে ক্ষমতা, কলমের পাওয়ার, সে নিষিদ্ধ করে না, তার বাড়ির লাইন কেন খোলা হয় না? উত্তর দিতে পারবে কেউ উত্তর দিতে পারবে? বলেন, উত্তর দিতে পারবে? আন্দোলনটা কার বিরুদ্ধে করব? যে দেখেন, যে এই যে হামিদ খানের বিরুদ্ধে আন্দোলন করব, নাকি হামিদ খান পালায়ে গেছে, তাকে যে পালাতে সহযোগিতা করছে তার বিরুদ্ধে আন্দোলন করব? আরে হামিদ তো পগার পাল। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে, কি বলল? হামিদ খানকে ইন্টারপোলে নোটিশ জারি কইরা তাকে ধরে নিয়ে আসবে। আরে এক সুচ্চ সন্ত্রাসী আরাব খান, তাকে ইন্টারপোল নোটিশ জারি করে আনতে পারে নাই, আর হামিদ খানের নোটিশ জারি করে নিয়ে আসবে, হাসিনারে নোটিশ জারি করে নিয়ে আসবে। মাথায় গ্যাস্ট্রিক হয়েছে আমাদের, না তোদের গ্যাস্ট্রিক হয়েছে? হ্যাঁ বলেন, মাথায় কি গ্যাস্ট্রিক? হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টা বলে যে হলো হামিদ সাহেবকে ইন্টারপোলে নোটিশ জারি করে নেবে। আরে বেড়া, তোমরা আমাদেরকে কি বুঝাও মিয়া? কি বুঝায় এগুলো এরা? হ্যাঁ, ইন্টারপোলে নোটিশ জারি করে নিয়ে আসবে। তা আমি এখন রাস্তা বন্ধ করে, রামপুরা ব্রিজ বন্ধ করে, রামপুরা, আফতাবনগর, বাড্ডা এলাকার মানুষকে কষ্ট দিব? এরা কি অপরাধ করছে? এই মানুষগুলো, এই যে মানুষগুলোকে কষ্ট দিচ্ছে রামপুরা এলাকায়, বাড্ডা এলাকায়, আফতাবনগর এলাকায়, বনশ্রী এলাকায়, এই মানুষ প্রত্যেকটা যান জীবন বাজি রেখে লড়াই করছে, সেই মানুষগুলো কষ্ট দিচ্ছে। মাত্র 15-20 জন ছেলে পেলে পুলিশকে সাথে করে নিয়ে, প্রোটোকল নিয়ে রামপুরের রাস্তা বন্ধ করছে। আরে ভাই, এটা কেমন আন্দোলন? পুলিশ প্রোটোকল দেয় আন্দোলনে? এটা কেমন আন্দোলন যে উপর থেকে পানির ফোয়ারা ছিটায়? এটা কেমন আন্দোলন? পানি খাওয়ায় সিটি কর্পোরেশন। আন্দোলনটা আসলে কার বিরুদ্ধে? ভাই, কার বিরুদ্ধে আন্দোলন বলেন? আওয়ামী লীগের দোসররা পালায়ে গেছে, যারা পালাতে হেল্প করছে তাদের বিরুদ্ধে আন্দোলন না করে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে আওয়ামী লীগের কিছু শিখতে পারবেন? আরে ভাই, অনেকদিন আগে জামাত নিষিদ্ধ হয়েছিল। জামাত নিষিদ্ধ হয়েছে তো কি, জামাত রাজনীতি করছে না? আওয়ামী লীগ বাংলাদেশ থেকে গায়েব হয়ে যাবে? আন্দোলনটা কার বিরুদ্ধে? কি বলবো, কিচ্ছু বলার নাই। আজকে একটা কথা বলি, সরকার যখন শুরুতে আসছিল বলছিল সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর আয়ের হিসাব দেবে। সেই হিসাব নেওয়া কতটুকু প্রোগ্রেস বলেন? কতটুকু প্রোগ্রেস সেই হিসাব নেওয়া? হ্যাঁ, আচ্ছা, আমরা উপদেষ্টাদের প্রারম্ভিক সম্পদ কতটুকু?
আর এই মুহূর্তে উপদেষ্টাদের হিসাব তো অ্যাকাউন্টে 10,000 টাকায়, তাই না? নাহিদ যখন বেরোচ্ছে ওর অ্যাকাউন্টে 10,000 টাকা ছিল, ওটাই তো সত্য, তাই না? ওর নগদে 5,000 আর বিকাশে 10,000 আর ব্যাংক অ্যাকাউন্টে 30,000। এটাই তো আমাদেরকে বিশ্বাস করতে হবে নাকি? বিশ্বাস করতে হবে। নাহিদ এখন বলতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। এখন নাহিদকে যদি জিজ্ঞেস করেন তুমি আগে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ চাও নাই, তুমি তো উপদেষ্টা ছিলা, তখনও বলবে আমাকে কেউ মনে করে দেয় নাই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, তাই আমি মনে করি নাই। এই তো বিষয়, এই বিষয়। আজকে আমার এই কথাগুলো বলার কারণ হলো আমাদের করিডোর নিয়ে একটা বড় ষড়যন্ত্র চলছে। কিছু বিমান আসছে, ইউএন এর গাড়ি আসছে, ওই গাড়িগুলোকে বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশে মিলিটারির জন্য দুধ আসছে নাকি, এগুলো নাকি দুধের ট্রাক। ঠিক আছে, তো ইউএন এর দুধের ট্রাকে শুধু দুধই ছিল, আর কিছু ছিল না, এটা আমরা বিশ্বাস করলাম, আপনারাও বিশ্বাস করেন। সব কিছু সারাংশ এখানে আমার 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 ফোকাসটা নষ্ট করা হচ্ছে, দেশের মানুষের ফোকাসটা নষ্ট করা হচ্ছে। স্বতঃস্ফূর্ত আন্দোলন হলে পানি ছিটাতে হয় না, পানি খাওয়াতে হয় না, জনগণ নিজে টাকা খরচ করে পানি খায়, এটা শুধু মনে রাখবেন। ঠিক আছে, এই তারেককে আন্দোলনে ডাকতে হবে না, আন্দোলনে ডাকতে হবে না। দেশের যেদিন বিপদ ওই দিন তারেক দাপায়ে দাপায়ে চলে আসবে। হ্যাঁ, 22 জুলাই যখন গেট পার হলাম, তার আগে 5 দিন আগে আমি ঢাকায় ঢুকলাম, যখন এই 7 দিন ঢুকে যা যা করছি, একটা স্ট্রিট ফাস্ট কুরিয়ারের গাড়িতে উঠা ওই সময় নওগাঁ থেকে ঢাকায় চলে আসছি। দেশের যখন বিপদ আমায় ডাকতে হবে না। আমারে সারাদিন খালি বলছে তারেক ভাই আপনি কেন আম বেছেন, আপনি কেন আম বেছেন। ভাই আমি আম বেশি, আমি আম বেছে চলি। আমি গত বছরের লস এখনো কাটতে পারি নাই। হ্যাঁ, গত বছরের লস কাটতে পারি নাই। 350 কাস্টমারের আমের অর্ডার এখনো পেন্ডিং। গতদিন এগুলো বসে বসে ডিলিট করলাম ফোন দিয়ে যে ভাই গত বছরের আমগুলো দিতে পারি নাই, এদের ডিলিট করে নতুন করে অর্ডার কাটতেছি, তাদেরকে আবার আম পাঠানোর ব্যবস্থা করছি। সেগুলো লস ডেমারেজ দিচ্ছে এখনো। আমার গত বছরের ডেমারেজ যদি শেষ করতে পারি নাই। এখানে 14-15 ড্রাম মধু আমার হলো কমোডেড হাইলা পরীক্ষা করছে যে আমার ড্রামের মধ্যে কোনো অস্ত্র আছে কিনা। ঠিক আছে, দেশের যখন বিপদ হবে, দেশের বিপদ যেদিন হবে সেদিন লাফায় লাফায় চলে আসব। আম বেচতেছি, আম বেচি, সমস্যা কি? সমস্যা কি? আমি আম বেচতে, আমি আমার বিবেক বেচি না আমি আমার বিবেক। আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আমি আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত, আমি আওয়ামী লীগের নিষিদ্ধ চাইবো না কেন? এখানে কোনো যদি নতুবা কিন্তু অথবা নাই, নিষিদ্ধ চাই। আমি শুধু নিষিদ্ধ চাই না, আওয়ামী লীগের যে সকল নেতা কর্মী এবং আওয়ামী লীগের দোসররা দীর্ঘদিন সুবিধা ভোগ করছে, আমি চাই এই নতুন পরিবর্তিত সময়ে তারা সুবিধা গ্রহণ না করুক, তাদেরকে কোনো রাজনৈতিক দলে জায়গা না দেখ, এনসিপিতে জায়গা না দেখ, বিএনপিতে জায়গা না দেখ, আওয়ামী লীগের জায়গা, তারা এখন ক্ষমতা এবং শক্তির বাইরে থাকবে, এটা আমার চাওয়া। একটা কমিশনার আওয়ামী লীগ থেকে নির্বাচন করে কমিশনার হয়েছে, এখন ওকে বিএনপিতে নেবে, ওকে জামাতে নেবে, ওকে এনসিপিতে নেবে, নিয়ে ও আবার কমিশনার হবে। আর ওইখানে যে সম্ভাব্য কমিশনার ছিল বিরোধী পক্ষ থেকে, যে জুলুম হয়রানির শিকার হয়েছে, সেই ব্যক্তিটা যখন